হাই স্টুডেন্টস, আমি তোমাদের আগের দিন গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসটা পড়িয়েছিলাম। তো গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসটা কী জিনিস? গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসটা হচ্ছে যে তোমার যদি একটা কোনো আয়ন থাকে, অ্যানালাইট, যাকে তুমি কোয়ান্টিফাই করতে চাইছো, সেটাকে প্রথমেই সলিউশানে নিয়ে আসা হয়, সলিউশানে রাখা হয়। দিস ইজ ইয়োর অ্যানালাইট, ঠিক আছে? আর এতে একটা রিয়েজেন্ট দেওয়া হয়, সে এক্স মাইনাস একটা রিয়েজেন্ট। আর এমনভাবে এক্স মাইনাসটাকে চুজ করা হয় তাতে আমাদের এ এক্স নামক একটা প্রেসিপিটেট হয়, এ এক্স সল্টের প্রেসিপিটেট হবে। তো এখানে আমাদের ব্যাপারটা ছিল যে we need to choose the reagent x minus in a way that AX becomes insoluble salt. We need to choose the reagent X minus in a way so that AX becomes insoluble salt. Okay, এবার ব্যাপারটা হচ্ছে যে নো সল্ট ইজ কমপ্লিটলি ইনসলিবল, কোনো সল্টই কিন্তু কমপ্লিটলি ইনসলিবল নয়। একটা কিছু পোরশন সল্টের সলিবল হয়ে থাকে, সেটা কিন্তু মানে কম হলেও একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাট এ সার্টেন টেম্পারেচার কিছুটা পরিমাণ সলিবল থাকে, এবং ওই সলিবল হওয়ার পরে সলিবল যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলো কিন্তু ওই ইনসলিবল সল্টের সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। সো দেয়ারফর মানে এটা আমাদের ইনসলিবল সল্ট বলা উচিত হবে না, তো আমরা সবসময় এটাকে স্প্যারিংলি সলিবল সল্ট বলবো, ঠিক আছে? তো no salt is completely insoluble. A small but certain amount of the salt will always be soluble, will always be soluble and will remain in equilibrium with the insoluble salt. Okay, therefore it is better to call them as sparingly soluble salt. Instead of insoluble
সল্ট। ওকে, সো আমরা কখনোই ইনসলিবল সল্ট বলবো না, যদিও অনেকেই এটা মিস্টেক করে থাকে। আমরা সবসময় স্প্যারিংলি সলিউবল সল্ট কতটা ইউজ করব, মানে ঠিক আছে। তো ধরে নেওয়া যাক এইরকম টাইপেরই একটা সল্ট, সে হচ্ছে তোমার এ এক্স, ঠিক আছে। এ এক্স খুব কম পরিমাণে সলিউবল হয়, এবং সলিউবল হওয়ার পরে এ প্লাস একটা হাইড্রেটেড ক্যাটায়ন তৈরি করে, প্লাস এক্স মাইনাস একটা হাইড্রেটেড অ্যানায়ন তৈরি করে, এবং এই যে ইকুইলিব্রিয়ামটা থাকবে, সেই ইকুইলিব্রিয়ামটা মোস্টলি তোমার লেফট সাইডে থাকবে, রাইট সাইডে খুবই কম পরিমাণে থাকবে, এবং কনসিডার করছি যে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে। ওকে, তাহলে কি দাঁড়াবে, আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু activity of A plus ion multiplied by activity of X minus ion divided by activity of AX. Activity of AX যেহেতু এটা একটা সলিড, তো বাই কনভেনশন এটার অ্যাক্টিভিটি ভ্যালুটা আমরা 1 ধরে নিচ্ছি। ওকে, তাহলে কি দাঁড়ালো, activity of A plus into activity of X minus। যদি আমরা এটা অ্যাজিউম করে নিই, অ্যাজিউমিং activity is equal to concentration, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা, কে ইজ ইকুয়াল টু তো কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ ফ্লাশ মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ এক্স মাইনাস। ওকে, তো এই যে কে, এটাকে আমরা বলি সলিবিলিটি প্রোডাক্ট, কে এসপি ফর সলিবিলিটি প্রোডাক্ট, solubility product। ওকে, এটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ওকে। এবারে আমরা ধরে নিলাম যে solubility of AX is S। Consider এখানে consider that the solubility of AX is S। তো বেসিক্যালি যখন AX এর solubility S হবে, তো solubility যখন S হবে, তখন কনসেন্ট্রেশন অফ A প্লাস আয়ন S, আবার কনসেন্ট্রেশন অফ X মাইনাস আয়নও হবে S। ওকে, তাহলে এই যে সলিবিলিটি প্রোডাক্ট KSP, ওকে, তো এই KSP এই যে কনসেন্ট্রেশনের টার্ম, সেটাকে এইভাবে আমরা লিখতে পারি, KSP is equal to
concentration of A plus and concentration of X minus. যেহেতু solubilityটা S, তাহলে concentration of A plus will be S. At the same time, concentration of X minus will be S. তো এটা তাহলে দাঁড়িয়ে গেল S স্কয়ার। তাহলে আমরা S is equal to square root of KSP. ওকে, তো এটা বেসিক্যালি সলিবিলিটির সাথে সলিবিলিটি প্রোডাক্টের রিলেশন কি টাইপের সল্ট, AX টাইপের সল্টে। ঠিক আছে, এবারে আমি একটু ডিফারেন্ট টাইপের সল্টের সলিবিলিটি প্রোডাক্টের সাথে সলিবিলিটির যে রিলেশনগুলো আছে সেগুলো ডিরাইভ করে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস এখানে আমি মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল কি এই টাইপের সল্টগুলোর। এই টাইপের সল্টগুলোর এক্সাম্পল হচ্ছে এক্সাম্পলস হচ্ছে তোমার ধরো সিলভার ক্লোরাইড। ওকে, সিলভার ক্লোরাইড এরকম সিলভার প্লাস হাইড্রেটেড থাকে অ্যাকোয়াস প্লাস ক্লোরাইড মাইনাস অ্যাকোয়াস। অলরাইট, তো এরকম টাইপের আরো একটা সল্ট হচ্ছে বেরিয়াম সালফেট। তো বেরিয়াম সালফেট যখন সলিবল হয় তখন বেরিয়াম 2 প্লাস হাইড্রেটেড থাকে প্লাস সালফেট SO4 2 মাইনাস চার্জ, দুটো মাইনাস চার্জ থাকে। এইভাবে এরা মানে জলে সলিবল হয়ে থাকে। তো এবারে যদি আমরা এরকম টাইপের একটা সল্ট দেখি, AX2 টাইপ সল্ট, তাহলে এদের হাইড্রেশনটা কেমন করে হবে? AX2 A2 প্লাস অ্যাকুয়াস প্লাস দুটো হবে X মাইনাস। তো এখানে মনে রাখার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে AX2 সলিবিলিটি যদি S হয় তাহলে কনসেন্ট্রেশন অফ A2 প্লাস হবে S আর কনসেন্ট্রেশন অফ X মাইনাস হবে 2S। যেহেতু দুটো তৈরি হচ্ছে, একটা AX2 ডিজলভ হয়ে দুটো আয়ন তৈরি করেছে অ্যানায়ন X মাইনাসে, তাহলে সেটা কনসেন্ট্রেশন অফ X মাইনাস হবে 2S। তো KSP মানে সলিবিলিটি প্রোডাক্টটা কি দাঁড়াবে? কনসেন্ট্রেশন অফ A2 প্লাস আর কনসেন্ট্রেশন অফ X মাইনাস, কিন্তু যেহেতু এখানে কোএফিসিয়েন্টটা 2 আছে তো সেটা এখানে পাওয়ারে চলে যাবে, তো X মাইনাসের স্কয়ার। তাহলে যদি আমরা সলিবিলিটি অফ AX2 ধরি, considering solubility of AX2 is S as S. ওকে, তাহলে কি দাঁড়াবে? KSP S কনসেন্ট্রেশন আর 2S, মানে X এর কনসেন্ট্রেশন তো 2S এখনই বোঝালাম, এবং তার পাওয়ার, তো সেটা দাঁড়িয়ে গেল 4S3। তো AX2 টাইপের সল্টের এই হচ্ছে রিলেশন, সলিবিলিটি প্রোডাক্টের সাথে সলিবিলিটির রিলেশন। তো এদের এক্সাম্পল গুলো কেমন হয়ে থাকে? যেমন ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড
ইকুইলিব্রিয়ামে থাকবে ক্যালসিয়াম 2+ অ্যাকুয়াস প্লাস দুটো ফ্লোরাইড আয়ন থাকবে অ্যাকুয়াস হয়ে। অলরাইট, তো আরো একটা এক্সাম্পল হচ্ছে লেড ক্লোরাইড। লেড ক্লোরাইডও সিমিলারলি লেড 2+ হবে অ্যাকুয়াস প্লাস দুটো ক্লোরাইড আয়ন তৈরি হবে অ্যাকুয়াস। ওকে, বোঝা গেল? তো নেক্সট যে টাইপটা আমরা দেখব সেটা হচ্ছে A2X3 টাইপ সল্ট। এটা কেমন হচ্ছে ব্যাপারটা? এটা যখন জলে দ্রবীভূত হবে, A2X3 জলে দ্রবীভূত হলে তোমার A3+ ট্রাইক্যাটায়নিক আয়ন তৈরি হবে, সেটা অ্যাকুয়াস থাকবে প্লাস এরকম দুটো তৈরি হবে, A2 আছে না আর X3 আছে, তার মানে 3টে X তৈরি হয়, 3টে X মাইনাস তোমার X2 মাইনাস হবে চার্জ ব্যালেন্সের জন্য, 2 মাইনাস মানে 2 মাইনাস 3টে হলে 6টা মাইনাস চার্জ, আর এখানে দুটো A3+ মানে 6টা প্লাস চার্জ, তাহলে চার্জ নিউট্রালিটিটা মেনটেন হলো। ওকে, তো সলিবিলিটি প্রোডাক্টের ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে তাহলে? কনসেন্ট্রেশন অফ A3+ তার স্কয়ার, তার কারণ এখানে কোএফিসিয়েন্টটা 2 আছে, সেই জন্য এই সলিবিলিটি প্রোডাক্টের ইকুয়েশনের স্কয়ার এসে যাচ্ছে, তার সাথে মাল্টিপ্লাইড থাকবে X2 মাইনাস তার কিউব, কারণ এখানে কোএফিসিয়েন্টটা 3 আছে। অলরাইট, তাহলে যদি সলিবিলিটি S, কনসিডারিং সলিবিলিটি ইজ ইকুয়াল টু S, considering solubility of A2X3 is S, তাহলে কে সলিবিলিটি প্রোডাক্টটা KSP কেমন দাঁড়াবে? এটার যদি 1 মোল ডিজলভ হয় তাহলে সেখানে 2 মোল A3+ ক্যাটায়নটা তৈরি হবে আর 3 মোল তৈরি হবে X2 মাইনাস আয়ন। তার মানে যদি S পরিমাণ ডিজলভ হয়ে থাকে তাহলে 2S হবে এটার পরিমাণ, 2S স্কয়ার। ওকে, আর এই টার্মটা এবারে কনসিডার করছি আমরা। এই টার্মটা হচ্ছে X 3টে তৈরি হচ্ছে, তাহলে 3S হবে X2 মাইনাস এর কনসেন্ট্রেশন 3S এবং তার কিউব। এটা হিসেব করলে দাঁড়াচ্ছে 108, 108 S কিউব, সরি S টু দি পাওয়ার 5 KSP। ওকে, তো এই টাইপের সল্ট এবারে তোমরা বুঝে গেলে যে যে কোনো টাইপের সল্ট যদি দেয় তাহলে তোমরা এই রিলেশনটা ডিরাইভ করে নিতে পারবে তোমার সলিবিলিটি প্রোডাক্টের সাথে সলিবিলিটি অফ দ্য সল্ট কেমন রিলেশনে থাকে। তো এটার এক্সাম্পল কেমন হয়, এক্সাম্পলস গুলো আমরা দেখে নিই। দেখা যাচ্ছে? ও না, আসছে না তো। এক্সাম্পলস এক্সাম্পলস গুলো কি কি? যেমন ধরি বিসমাথ সালফাইড যদি জলে গলে ডিজলভ হয় যদি জলে, তখন বিসমাথ ট্রাইক্যাটায়নিক স্পেসিস তৈরি হবে, অ্যাকুয়াস থাকবে। তো আমি ভুল করলাম, বিসমাথ সালফাইডের ফর্মুলাটা সেটা হচ্ছে বিসমাথ সালফাইড, এটা এরকম থাকে। তো দুটো বিসমাথ
আয়ন তৈরি হলো, প্লাস 3টে সালফাইড আয়ন তৈরি হবে এবং সেটা অ্যাকুয়াস থাকবে। সেরকমই আর্সেনিক সালফাইড কেমন হবে, সিমিলার টাইপেরই, দুটো আর্সেনিক 3+, এটা অ্যাকুয়াস থাকবে, প্লাস 3টে সালফাইড থাকবে অ্যাকুয়াস। আরেকটা হচ্ছে অ্যান্টিমনি সালফাইড। এগুলো সবই তোমার স্প্যারিংলি সলিবল সল্ট, কম সলিবল হয় জলে, 3+ অ্যাকুয়াস। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমরা যখন অ্যানালিসিস করছি, গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসটা, তখন আমরা এই টাইপের সল্ট তৈরি করে প্রেসিপিটেট করছি, কিন্তু এই টাইপের সল্টগুলো কিছুটা পরিমাণ জলে সলিবল থাকে, পুরোটা প্রেসিপিটেট করে না, কিন্তু যে পরিমাণ সলিবল থাকে খুবই সামান্য, সেটাকে তোমরা নেগলেক্ট করতেই পারো। তো আমি এবার তোমাদের যেটা পড়িয়ে দেবো সেটা হচ্ছে, এই যে একটা সল্ট জলে দ্রবীভূত হচ্ছে, তো কি কি কন্ডিশনে সেগুলো জলে দ্রবীভূত থাকবে আর কি কি কন্ডিশনে প্রেসিপিটেট পড়ে যাবে। তো সেই কন্ডিশনগুলো এইরকম। conditions for, let's say, precipitation লিখি, precipitation, ওকে। তো যদি তোমার solubility product of ions, solubility product of ions, এই যে solubility product of ions মানে ব্যাপারটা কি, এই যে আমি এখানে দেখালাম, সলিবিলিটিটা যদি তোমার AX টাইপের সল্ট হয়ে থাকে, যদি S সলিবিলিটি হয়, তাহলে তো তোমার সলিবিলিটি প্রোডাক্টটা কি দাঁড়ালো, মানে সলিবিলিটি প্রোডাক্ট অফ আয়ন্স, সেটা হচ্ছে S ক্রস S, মানে S স্কোয়ার। তো এইটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, ওকে, অফ আয়ন্স। এটা হচ্ছে solubility product of ions, ঠিক আছে। আর এটা হচ্ছে ওভারঅল সলিবিলিটি প্রোডাক্ট। তো এই দুটো টার্ম আমি ইউটিলাইজ করছি। এই এস স্কোয়ারটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট অফ আয়ন্স, সেটা কিনা অন্য টাইপের সল্টে এটা একটু ডিফারেন্ট টাইপের হবে। তো সলিবিলিটি প্রোডাক্ট অফ আয়ন্স আর সলিবিলিটি প্রোডাক্ট দুটো একটু ডিফারেন্টলি আমি বলছি এখানটায়। তো এই যে সলিবিলিটি প্রোডাক্ট অফ আয়ন্স, এটা যদি গ্রেটার দেন দ্য ভ্যালু অফ KSP হয়ে থাকে, সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুর থেকে বেশি হয়ে থাকে, তাহলে প্রেসিপিটেশন উইল অকার। অলরাইট, সেকেন্ড কন্ডিশন যেটা হচ্ছে, যদি সমান হয়ে থাকে, solubility product of ions, এটা যদি ইজিক্যাল টু KSP হয়ে থাকে, তাহলে যেটা সলিউশনটা হবে তাতে কোনো সলিড জিনিস দেখতে পাবে না, কোনো প্রেসিপিটেশন দেখতে পাবে না, পুরোটাই সলিবল থাকে, কিন্তু সলিউশনটার আর ক্যাপাবিলিটি নেই ওই সলটাকে দ্রবীভূত করার। সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন তৈরি করছে, মানে সম্পৃক্ত দ্রবণ।
স্যাচুরেটেড সলিউশন। 3 নম্বর কন্ডিশনটা যদি এটা হয় যে সলিবিলিটি প্রোডাক্ট অফ আয়ন্স যদি লেস দেন কেএসপি হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে যে দ্রবণটা তৈরি হবে সেটাতে কোনো প্রেসিপিটেশন থাকবে না, সমস্ত কিছুই সলিউবল থাকবে, কিন্তু সলিউশনের ক্যাপাবিলিটি থাকবে আরও পরিমাণ ওই সল্টকে দ্রবীভূত করার। সেটাকে বলা হয় আনস্যাচুরেটেড সলিউশন, অসম্পৃক্ত দ্রবণ। আনস্যাচুরেটেড সলিউশন কি বলা হয় বাংলাতে? অসম্পৃক্ত দ্রবণ। ওকে, তো এই হচ্ছে প্রেসিপিটেশনের কন্ডিশনস। নেক্সট আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট নামটা শুনেই বুঝতে পারছো যে যদি তোমার একটা সল্ট থাকে AX, ওকে, সেটা যদি একটা দ্রবণের মধ্যে A প্লাস অ্যাকোয়াস হিসেবে থাকে এবং X মাইনাস অ্যাকোয়াস হিসেবে থাকে, এবং ধরো তোমার এটা একটা বিকার, এই বিকারের মধ্যে এটা একটা সলিউশনে আছে, সলিউশনে রয়েছে। এবারে যদি তুমি এতে বাইরে থেকে আলাদা করে A প্লাস বা X মাইনাস অ্যাড করো, ঠিক আছে, তাহলে কি হবে? এই দ্রবণে A প্লাস আর X মাইনাস তো রাইট হ্যান্ড সাইডে আছে এবং এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে। তো লা সাটেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী কি হবে? তুমি যদি A প্লাস অ্যাড করো তাহলে ডান দিকটা বেশি হয়ে যাচ্ছে, তখন ইকুইলিব্রিয়ামটা মেনটেন রাখার জন্য এট এ সার্টেন টেম্পারেচার, তো ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে কিছুটা মুভ করে যাবে, তার মানে কি কিছুটা পরিমাণ ইনসলিবল AX তৈরি করে দেবে, ঠিক আছে, মানে সলিড কিছুটা প্রেসিপিটেশন তৈরি করে দেবে। আবার যদি তুমি X মাইনাস অ্যাড করো, X মাইনাসের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক তোমার ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে মুভ করবে এবং তার ফলে কিছুটা পরিমাণ AX দ্রবণ থেকে প্রেসিপিটেট হয়ে যাবে। তো তাহলে এটার ডেফিনেশনটা কি কমন আয়ন এফেক্টের? বলছে due to the presence of a same ion মানে either A plus or X minus, solubility of a particular salt, salt AX will decrease। ব্যাপারটা বোঝা গেল? এটাই হচ্ছে কমন আয়ন এফেক্ট। তো এইটা কেন হয় যেটা আমি বলেছি সেটা লিখে দিই। বলছে according to La Chatelier principle, the equilibrium will move to the left, okay, that is মানে তার মানে additional amount of the salt will get precipitated,
get precipitated, তার মানে সলিবিলিটি ডিক্রিজ হয়ে যাবে কমন আয়ন এফেক্টের জন্য। তো এবারে আমি তোমাদের একটা একটা করে প্রবলেম দেখাবো, কিছু কিছু প্রবলেম যেগুলো খুব কমনলি তোমাদের পরীক্ষাতে এসে থাকে। সেটা হচ্ছে লেটস সে প্রবলেম 1, এইভাবেই দেখাই। প্রবলেম 1, দেখো তোমাদের এইভাবে সমস্ত প্রবলেম এখানে সলভ করে করে দেখানোটা পসিবল না, যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি এসে থাকে সেগুলো দেখাচ্ছি, আর তোমাদেরকে সাজেস্ট করে দেবো কিছু প্রবলেম ওই বইটা থেকে তোমরা দেখে নেবে, সেটা এই ক্লাসের শেষে আমি সাজেস্ট করে দেবো। প্রবলেম 1টা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট of calcium fluoride is 4.9 into 10 to the power minus 11. ওকে, প্রশ্নটা হচ্ছে ক্যালকুলেট ইটস সলিবিলিটি। ক্যালকুলেট ইটস সলিবিলিটি, তার মানে তোমাদেরকে দেওয়া আছে কেএসপির ভ্যালু, তোমাদেরকে ডিটারমাইন করতে হবে এস এর ভ্যালু। তো ক্যালসিয়াম ফ্লোরাইড জলে এইভাবে দ্রবীভূত হয়, ক্যালসিয়াম 2+ অ্যাকোয়াস প্লাস দুটো ফ্লোরিন আয়ন তৈরি হয় অ্যাকোয়াস। তো সলিবিলিটি প্রোডাক্টের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কেএসপি ইজিক্যাল টু, যদি সলিবিলিটিটা আমরা এস ধরে নিই, কনসিডার solubility as S, তাহলে এখানটা পুরোটা আসছে না, কনসিডার সলিবিলিটি অ্যাজ এস, তাহলে সলিবিলিটি প্রোডাক্টে যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এস ইন্টু 2s স্কোয়ার, তার মানে 4s কিউব। এটা আমি একটু আগেই ডিরাইভ করে দিয়েছি তোমাদের, কেএসপি ইজ ইকুয়াল টু 4s কিউব। এখানে কেএসপির ভ্যালু দেওয়া আছে, কেএসপি ইজ ইকুয়াল টু 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তো সেখান থেকে এখানে তোমরা ইকুয়েশনে বসে নিয়ে পাবে is equal to 2.3 into 10 to the power minus 4 moles per liter। তো এই টাইপের অঙ্কগুলো খুব সহজ হয়ে থাকে, করাটা একদমই ডিফিকাল্ট নয়। শুধু একটু প্র্যাকটিস করে নিতে হবে 1-2 বার, তাহলেই হবে। তো নেক্সট যে প্রবলেমটা আমি দেখাচ্ছি তোমাদের সেটা একই টাইপেরই, প্রবলেম 2। ওকে, তো প্রবলেমটা স্টেটমেন্টটা এরকম দাঁড়াচ্ছে, at a particular temperature a saturated solution of lead chloride has chloride concentration of 3.2 into 10 to the minus 2 moles per liter। ওকে, তো প্রবলেমটা বলছে ক্যালকুলেট সলিবিলিটি প্রোডাক্ট, ক্যালকুলেট solubility product। তো lead chloride কেমন ভাবে দ্রবীভূত হয়, lead chloride
একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে তোমার লেড আয়নের 2+ লেড আয়নের চার্জ হচ্ছে 2+ অ্যাকুয়াস প্লাস দুটো ক্লোরাইড মাইনাস থাকবে এবং অ্যাকুয়াস। ওকে, দেখো চার্জ নিউট্রালিটি হয়েছে, দুটো ক্লোরাইড মাইনাস মানে দুটো নেগেটিভ চার্জ, একটা লেড কিন্তু দুটো চার্জ এটা একসাথে, তাহলে দুটো চার্জ, দুটো পজিটিভ দুটো নেগেটিভ, নিউট্রাল হয়ে গেল। এখানে বলছে প্রবলেমটায় বলে দেওয়া আছে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻2 মোলস পার লিটার। ওকে, তার মানে হচ্ছে 3.2 ইন্টু 10⁻2 মোলস পার লিটার। আমরা একটা জিনিস দেখছি যে এখানে শুধু ক্লোরাইডের আয়নের কনসেন্ট্রেশন দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে এইভাবে যখন দ্রবীভূত হবে তখন ক্লোরাইডের আয়নের কনসেন্ট্রেশন যা হবে লেডের কনসেন্ট্রেশন জাস্ট তার হাফ হবে, তাই তো? তাহলে লেড আয়নের কনসেন্ট্রেশন কত থাকবে এখানে? 1.6, 3.2, মানে এই ভ্যালুটার হাফ হয়ে যাবে 10⁻² মোলস পার লিটার। ওকে, তাহলে সলিবিলিটি প্রোডাক্ট KSP কি হবে? KSP মানে আমরা জানি কনসেন্ট্রেশন অফ লেড 2+ আর কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড এটার স্কয়ার। তাহলে দাঁড়ালো লেড হচ্ছে 1.6 ইন্টু 10⁻² আর ক্লোরাইড হচ্ছে 3.2 ইন্টু 10⁻² তার স্কয়ার। তো ওভারঅল ভ্যালুটা দাঁড়াচ্ছে 1.63 ইন্টু 10⁻⁵। এই হলো সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু। তার মানে একটা সল্ট দ্রবীভূত হলে কোনো একটা আয়নের যদি কনসেন্ট্রেশন তোমাদের দিয়ে দেওয়া হয়, তোমরা সেখান থেকে সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুটা বের করে নিতে পারবে। তো নেক্সট যে প্রবলেমটা হচ্ছে প্রবলেম 3। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে ইউ have a solution of magnesium 2+ ion with মানে যারা কিনা কনসেন্ট্রেশন হচ্ছে with concentration of 0.1 মোলার। মোলার মানে কিন্তু হচ্ছে মোলস পার লিটার, মোলস পার লিটার মানে আগে যে কনসেন্ট্রেশনের টার্মটা ইউজ করেছি এটা সেম, মোলস পার লিটার মানেই মোলার। ওকে, তো এবারে বলছে এরকম টাইপের একটা সলিউশন আছে যেখানে ম্যাগনেসিয়াম আয়নের কনসেন্ট্রেশন রয়েছে 0.1 মোলার। তো প্রবলেমটা বলছে যে at what pH magnesium hydroxide will precipitate, at what pH magnesium hydroxide will precipitate। এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা বুঝতে পেরেছো? ম্যাগনেসিয়ামের একটা দ্রবণের কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে, তোমাকে বলা হচ্ছে এই ম্যাগনেসিয়ামের পিএইচটা চেঞ্জ করো, কত পিএইচে গিয়ে ম্যাগনেসিয়ামটা প্রেসিপিটেশন স্টার্ট হবে। এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সলিবিলিটি প্রোডাক্ট অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড is equal to 1.0 into 10⁻⁻11, মানে খুবই কম সলিবল হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো এইভাবে জলে
সলিউবল হবে ম্যাগনেসিয়াম 2+ আয়ন অ্যাকোয়াস প্লাস দুটো হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে, তারা কিনা অ্যাকোয়াস থাকবে। তাহলে KHP ইজিক্যাল টু দাঁড়াচ্ছে ম্যাগনেসিয়াম 2+ প্লাস হাইড্রোক্সাইড আয়নের স্কোয়ার। রাইট, তো KHP ভ্যালুটা তো দেওয়া হয়েছে তোমাদের। ম্যাগনেসিয়ামের সলিউশন দেওয়া হয়েছে তোমাদের কনসেন্ট্রেশনটা। তাহলে তুমি বের করবে হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, সেখান থেকে আমরা ইনডাইরেক্টলি পিএইচটা বের করব। তো এখান থেকে হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 1.0 × 10⁻⁻5 ওকে মোলস পার লিটার। তাহলে POH তোমরা নিশ্চয়ই জানো, PH আর POH এই দুটো জিনিস কি। PH হচ্ছে তোমার মাইনাস লগারিদমিক মানে লগ 10 বেসে কনসেন্ট্রেশন অফ H+, আর POH হচ্ছে লগ অফ কনসেন্ট্রেশন অফ HO-। ঠিক আছে, তাহলে এখানে POH ক্যালকুলেট করে নিতে পারবো আমরা। POH ইকুয়াল টু মাইনাস লগ অফ 10 বেসিসে 1.0 × 10⁻⁻5। এটার ভ্যালু দাঁড়াচ্ছে তোমার 5 লগ 10 না, 5 দাঁড়াবে। আবার আমরা জানি কি যে PH প্লাস POH ইকুয়াল টু 14। তাহলে আমরা POH এর ভ্যালুটা জানি 5, তাহলে PH ইকুয়াল টু 9। তো এইভাবে আমরা একটা সলিউশনের কনসেন্ট্রেশনটা বের করে নিতে পারি, পিএইচটা বের করে নিতে পারি সলিবিলিটি প্রোডাক্ট আর কনসেন্ট্রেশন দেওয়া থাকলে। তো আমি এবারে তোমাদের যে টাস্কটা দেব সেই টাস্কটা হচ্ছে তোমাদেরকে করতে হবে। এটা একটা হোম টাস্ক দিচ্ছি তোমাদের, টেক হোম। তো সেটা হচ্ছে তোমরা যে বিএসসি স্নাতক রসায়ন আছে না, বিএসসি যে বইটা আমি তোমাদের সাজেস্ট করেছিলাম সেমিস্টার 2 নামে, সেমিস্টার 2 স্নাতক রসায়ন, এই বইটাতে যাবে। এটা সাতরা পাবলিকেশনের, যেটা এই বইটাতে যাবে পেজ নাম্বার 248 থেকে 251। প্রবলেম নাম্বার হচ্ছে তোমার 19 to 30। ঠিক আছে, এই যে প্রবলেমগুলো হচ্ছে 19 থেকে 30 এই বইটাতে, বিএসসি সেমিস্টার 2 স্নাতক রসায়ন সাতরা পাবলিকেশনের ওই বইটাতে পেজ নাম্বার 248 থেকে 251 মধ্যে প্রবলেম নাম্বার 19 থেকে প্রবলেম নাম্বার 30 আছে। তো ওই প্রবলেমগুলো তোমরা বাড়িতে করবে, আর কোনো সমস্যা হলে আমায় জিজ্ঞাসা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই হলো আমাদের গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিসটা। আমরা পরের দিন থেকে ভলিউমেট্রিক অ্যানালিসিসটা পড়বো।